এই ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে হগ রোস্টিং বাই টেড হিউজ। ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 12 এর 4th সেমিস্টারের অন্তর্গত তোমাদের এই পোম হগ রোস্টিং। এই ক্লাসে আমি তোমাদের এই কবিতাটি লাইন বাই লাইন বাংলা মানে সহ ব্যাখ্যা, এছাড়াও কবিতার অন্তর্নিহিত অর্থ, সারমর্ম ও কবি সম্পর্কে আলোচনা করে দেব। কবি সম্পর্কে এবং কবিতা সম্পর্কে জানার আগে সবার আগে জানতে হবে এই কবিতার এই নাম হগ রোস্টিং এর অর্থ কি। হকের অর্থ হচ্ছে বাজ পাখি এবং রুস্টিং শব্দের অর্থ হলো বসবাস করা। এই রুস্টিং শব্দটি মূলত পাখিদের উদ্দেশ্যে ব্যবহার করা হয়। সাধারণত পাখিদের কোনো নির্দিষ্ট স্থানে থাকার অর্থে এই রুস্টিং কথাটি ব্যবহার করা হয়। মানে পাখিরা যদি তাদের বিশ্রামের জন্য বা ঘুমানোর জন্য বা বসবাস করার জন্য কোনো নির্দিষ্ট স্থানে থাকে, তখন আমরা সেটাকে বলবো রুস্টিং। তাহলে হক রুস্টিং মানে বাজ পাখির একটি নির্দিষ্ট স্থানে অবস্থানকে বোঝাচ্ছে। সেক্ষেত্রে এই অবস্থানটা বসবাস করার কথাও বোঝাতে পারে, বা বোঝাতে পারে যে বাজ পাখিটি বিশ্রাম নিচ্ছে বা বাজ পাখিটি ঘুমিয়ে পড়েছে, সেটাও হতে পারে। বোঝা গেল? এরপরে আসছে অ্যাবাউট দ্য পোয়েট। সরাসরি লাইন বাই লাইন পোম রিডিং এর আগে আমরা কবি সম্পর্কে এবং কবিতাটি সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেব। সবার প্রথমে তাহলে আমরা কবি সম্পর্কে কিছু জেনে নেব। কবি টেড হিউজ was a significant English poet, translator and children's writer of 20th century. তাহলে কবি টেড হিউজ ছিলেন একজন ইংলিশ সাহিত্যের কবি, ট্রান্সলেটর এবং ছোটদের জন্য তিনি অনেক লেখালেখি করেছেন, এবং তিনি ছিলেন বিংশ শতাব্দীর একজন ফেমাস কবি। ইনার ফুল নেম ছিল এডওয়ার্ড জেমস হিউজ, যাকে আমরা শর্টে টেড হিউজ বলে চিনি। ইনার জন্ম হচ্ছে 17 অগস্ট 1930 ইয়র্কশায়ার, ইংল্যান্ডে। তিনি মূলত ইংল্যান্ডের কান্ট্রি সাইডে বড় হয়ে উঠেছেন, তাই সেই গ্রাম্য পরিবেশের প্রকৃতি দ্বারা তিনি খুবই প্রভাবিত। তাই তার লেখায় প্রকৃতির একটা অনবদ্য ভূমিকা লক্ষ্য করা যায় সব সময়। এই কবির মৃত্যু হয়েছিল 28 অক্টোবর 1998-এ। তিনি ক্যান্সারে মারা গিয়েছিলেন। He was known for his powerful expressive poetry. তিনি তার পাওয়ারফুল এক্সপ্রেসিভ পোয়েট্রির জন্য খুবই বিখ্যাত। He had strong interest in mythology. মাইথোলজিতেও কবির খুব ইন্টারেস্ট বা আগ্রহ ছিল। He was married to the American poet Sylvia Plath in 1956. টেড হিউজ বিয়ে করেছিলেন আমেরিকার বিখ্যাত কবি সিলভিয়া প্লাথকে 1956 সালে। এর ঠিক পরের বছর 1957 সালে তিনি এবং তিনার স্ত্রী দুজনে একসাথে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে শিফট হন, এবং এই বছরই আমেরিকাতে একটি সাহিত্যের লিটারেরি কম্পিটিশন হয়। এই কম্পিটিশনে তিনি সিলভিয়া প্লাথ মানে স্ত্রীর অনুরোধে কিছু লেখা জমা দেন। বলা হয় সেই কম্পিটিশনে মোট 270টি লেখা জমা পড়েছিল 270 জন কবির মাধ্যমে, এবং সেই 270টি লিটারারি ওয়ার্কের মধ্যে টেড হিউজের লেখাই সর্বশ্রেষ্ঠ বলে বিবেচিত হয়, এবং তিনি সেই কম্পিটিশন জিতে যান। সেই কম্পিটিশনের বিশেষজ্ঞ ছিলেন বিখ্যাত কবি W.H. অর্ডেন, এবং এই কম্পিটিশন জিতে যাওয়ার পরেই 1957 সালে তার ওই লেখা, যেটি ওই সাহিত্য প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে, সেই লেখাটি 1957 সালে একটি পোয়েট্রি কালেকশন হিসেবে পাবলিশড হয়, যার নাম হয় দ্য হক ইন দ্য রেইন। এবং এটি প্রকাশিত হওয়ার পরেই তিনি তাৎক্ষণিকভাবে খুবই প্রশংসিত হন। ফলে কবি জগতে তিনি একজন প্রতিষ্ঠিত কবি হিসেবে চিহ্নিত হন তার প্রথম এই কাব্যগ্রন্থ দ্য হক ইন দ্য রেইন প্রকাশিত হওয়ার পরে। এবং তার কিছু বছর পরে 1960 সালে তার দ্বিতীয় কাব্যগ্রন্থ লুপারকাল প্রকাশিত হয়। এই লুপারকালেই একটি কবিতা ছিল আমাদের আজকের এই পাঠ্য বিষয় হক রোস্টিং। বোঝা গেছে? তবে কবির ব্যক্তিগত জীবন খুব একটা সুখের ছিল না। কবি সিলভিয়া প্লাথের সাথে তার বৈবাহিক সম্পর্ক খুব বেশি দিন এবং ভালোভাবে চলেনি। একজন কন্যা সন্তান এবং একজন পুত্র সন্তান হওয়ার পরে তিনি এক জার্মান কবির সাথে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে যান। ফলে তিনি স্ত্রীর থেকে ডিভোর্স নিয়ে নেন, এবং ডিভোর্সের ঠিক পরেই স্ত্রী আত্মহত্যা করে। 1962-তে কবি এবং কবির স্ত্রী সেপারেট হয়ে যান, এবং 1963-তে
সিলভিয়া প্লাথ সুইসাইড করেন। এই ঘটনা কবিকে এতটাই প্রভাবিত করে যে তিনি তার পরবর্তী 3 বছর কোনো রকম লেখালেখিতে নিবেশ করতে পারেননি নিজেকে। এর পরবর্তীকালে দেখা যায় সেই জার্মান কবির সাথে, যার সাথে কবির বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল, তার সাথেও ওনার একটি মেয়ে হয়, কিন্তু পরবর্তীকালে সেই কবিও মেয়েকে নিয়ে আত্মহত্যা করেন। ফলে কবিকে অনেক ফেমিনিস্ট ক্রিটিকদের সম্মুখীন হতে হয়। আমেরিকান একজন কবি রবিন মার্গান ইনাকে মার্ডারার বলেও তার লেখাতে উল্লেখ করেছিলেন অনেক সময়। ব্যক্তি জীবনে এই সমস্ত কন্ট্রোভার্সি পেরিয়ে তিনি তারপরেও আমাদেরকে অনেক লেখা উপহার দিয়েছিলেন। এই কবি সার্ভড অ্যাজ আ পোয়েট লরেট ফ্রম 1984 আনটিল ডেথ, এবং 1984 সালে তিনি ব্রিটেনের পোয়েট লরেট হিসেবেও নিযুক্ত হন এবং তিনি মৃত্যু পর্যন্ত পোয়েট লরেটই ছিলেন। মৃত্যুর আগে ইনার শেষ যে কাব্যগ্রন্থ পাবলিশ হয়েছিল তার নাম ছিল বার্থডে লেটার্স। এই বার্থডে লেটার্সে তিনি সিলভিয়া প্লাথ, মানে তার যে প্রথম প্রাক্তন স্ত্রী, সেই স্ত্রীর সাথে তার জটিল সম্পর্কের অন্বেষণ করেছিলেন, এবং এটাই ছিল তার মৃত্যুর আগে শেষ কাব্যগ্রন্থ স্ত্রীর উদ্দেশ্যে লেখা। তো এই ছিল মোটামুটি টেড হিউগস সম্পর্কে বিশেষ কিছু তথ্য। তো মোটামুটি কবি সম্পর্কে আমরা অনেকগুলো তথ্যই জেনে নিলাম। এরপরে জানবো কবিতা সম্পর্কে। দেখো, আমাদের এই যে পোম হক রুস্টিং, এই কবিতাটি লেখা হয়েছিল ড্রামাটিক মোনোলগ হিসেবে। ড্রামাটিক মোনোলগ কি জিনিস? ড্রামাটিক মোনোলগের মানে হলো নাটকীয় মোনোলগ। এটি একটি লিটারারি ডিভাইস, যেখানে একটি চরিত্র দীর্ঘক্ষণ ধরে কোনো কিছু বলে যাবে, যেটার দ্বারা তার চরিত্র, তার চিন্তাভাবনা, অনুভূতি এবং অভিজ্ঞতার পরিচয় পাওয়া যাবে। মানে সেক্ষেত্রে একটি চরিত্রই শুধুমাত্র কিছু বলে যাবে, বাকি অডিয়েন্সরা বা সেইখানে প্রেজেন্ট যদি অন্যান্য ক্যারেক্টার্স থাকে সবাই সাইলেন্ট থাকবে এবং সেটাকে শুধুমাত্র শুনবে। সেটাই হচ্ছে ড্রামাটিক মোনোলগ। মোনো মানে সিঙ্গল, ড্রামাটিক মানে এটা হচ্ছে কবিতা এবং নাটকের একটা অংশ, যেখানে চরিত্রটি তার চিন্তা ভাবনা, অনুভূতি, অভিজ্ঞতা, চরিত্র এই সমস্ত কিছু প্রকাশ করে, ফলে আমরা সেই চরিত্রের গভীরতা সম্পর্কে জানতে পারি। এটাই হচ্ছে ড্রামাটিক মোনোলগ, অ্যান্ড টোল্ড ফ্রম দ্য পয়েন্ট অফ ভিউ অফ আ হক। এবং এখানে একটি বাজ পাখির দৃষ্টিভঙ্গি থেকে এই কবিতাটি বলা হয়েছে। তাহলে এই কবিতাটি মূলত একটি ড্রামাটিক মোনোলগ, যেখানে একটি বাজ পাখির দৃষ্টিভঙ্গি থেকে সমস্ত কবিতাটি ব্যক্ত করা হয়েছে। পাবলিশড কোন সালে প্রকাশিত হয়েছিল? 1960 সালে, অ্যাজ আ পার্ট অফ টেড হিউগস সেকেন্ড কালেকশন অফ পোয়েট্রি। এটা পি হবে, পোয়েট্রি লুপারকাল। তার যে দ্বিতীয় পোয়েট্রি কালেকশন ছিল লুপারকাল, 1960 সালে যেটি প্রকাশিত হয়েছিল, সেটির একটি পার্ট হিসেবে এই কবিতাটি প্রকাশিত হয়। এই কবিতার থিম কি? এই কবিতার থিম হচ্ছে ডমিনেন্স, পাওয়ার অ্যান্ড দ্য রিলেশনশিপ বিটুইন হিউম্যানস অ্যান্ড নেচার। তাহলে এই কবিতার থিম মূলত আধিপত্য, পাওয়ার, সত্তা, এবং দ্য রিলেশনশিপ, সম্পর্ক, মানুষ এবং প্রকৃতির মধ্যে সম্পর্ক বোঝাচ্ছে। টোন, এই কবিতার টোন হচ্ছে অথরিটেটিভ অ্যান্ড অ্যারোগেন্ট টোন, খুবই উগ্র, মেজাজি সুলভ। যদিও এই কবিতাটির দ্বারা বাজ পাখিকে দেখানো হয়েছে, কিন্তু এই কবিতাটি একটি রূপকধর্মী কবিতা। মানে এই কবিতাতে কিছু সিম্বল ইউজ করা হয়েছে অন্য কোনো কিছুকে বোঝানোর জন্য। বাজ পাখির মাধ্যমে কবি সমাজের উঁচু স্তরের সেই সম্ভ্রান্ত, অ্যারোগেন্ট বা শাসক দলের মানুষদের কথা বোঝাতে চেয়েছেন, যারা নিজেদেরকেই সর্বেসর্বা মনে করে এবং সমাজের সাধারণ মানুষদেরকে তারা তাদের হাতের পুতুল মনে করে। তারা মনে করে ভগবান যেন তাদেরকে সৃষ্টি করেছে এই সমাজের সাধারণ মানুষের উপরে অত্যাচার করার জন্য, বা তাদেরকে নিজের হাতের পুতুল হিসেবে নাচানোর জন্য। সে যেন এখানে সর্বেসর্বা, নিজের মতোই সে সবকিছু করতে পারে, এই পাওয়ারটা যেন ভগবানই তাকে দিয়েছে। তাই এই রকম জঘন্য কাজ, অন্যদেরকে শোষণ করে নিজেদের যে জীবনের আনন্দ, নিজেদের জীবনের আধিপত্য বিস্তার করা, এই যে নির্মম কাজ, এই যে ছোট কাজ, এটা করার পরেও তারা লজ্জিত নয়, কারণ সে ধরনের মানুষেরা মনে করে ভগবানই হয়তো তাদেরকে এই
কাজটা করার আদেশ দিয়েছেন, তাই তারা আজ এই পজিশনে পৌঁছেছে। আমাদের সমাজে যেমন উঁচু স্তরের মানুষেরা হয়, যারা শাসক শ্রেণীর অন্তর্গত বা বড় লোক, তারা যেন গরিবদেরকে, সাধারণ মানুষদেরকে নিজেদের কৃতদাস মনে করে, তাদের ওপরে যথেচ্ছভাবে অত্যাচার, শাসন এবং নিজেদের ইচ্ছে মতো সবকিছু চাপিয়ে দেয়। এই সমস্ত করার পরেও তারা লজ্জিত অনুভব করে না, তারা ভাবে যেন ভগবানই তাদেরকে পাঠিয়েছে এইসব করার জন্য। তো এই যে একটা আয়রনিক দৃষ্টিভঙ্গি, এটাই যেন এই বাজ পাখির মাধ্যমে কবি বোঝাতে চেয়েছেন। তাই এই কবিতায় মূলত বাজ পাখিকে দেখানো হলেও তার আভ্যন্তরীণ মিনিং কিন্তু অন্য, তাই এটাকে রূপকধর্মী কবিতাও বলা হয়, যেখানে আমরা সিম্বল হিসেবে দেখতে পাবো অন্য কিছুকে, যার মাধ্যমে অন্য কিছুই বোঝানো হচ্ছে। বোঝা গেল? তো সরাসরি কবিতাটি লাইন বাই লাইন রিডিং সহ বাংলা মানে দেখে নেব। হক রোস্টিং বাই টেড হিউজেস। কবিতাটি মূলত 6টি প্যারাগ্রাফে বিভক্ত এবং প্রত্যেকটি প্যারাতে আমরা 4টি করে লাইন দেখতে পাবো। এখানে এই কবিতাটি বাজ পাখির দৃষ্টিভঙ্গি থেকে লেখা, তাই বাজ পাখি এখানে মূলত কথাটি বলছে। এটি যেহেতু ড্রামাটিক মনোলগ, বলেছিলাম ড্রামাটিক মনোলগ মানে একজন চরিত্র সেই সমস্ত কিছু বলবে, বাজ পাখি এখানে মূল চরিত্র, সেই সব কিছু বলছে বা ভাবছে যেটা এখানে দেখানো হচ্ছে। তাই এই কবিতাতে এখানে আই এর মাধ্যমে বাজ পাখি নিজে বলছে। যদিও এটা বাজ পাখির দৃষ্টিভঙ্গি থেকে লেখা, তবে বলেছিলাম এর ইনার মিনিং রয়েছে। তাই আই যদিও বাজ পাখি নিজেকে মিন করছে, তাহলে বাজ পাখির মাধ্যমে এখানে যাদেরকে সম্বোধন করা হয়েছে, আই মানে সেখানে বোঝানো হচ্ছে যে তারাই যেন এখানে নিজেদেরকে আই বলে রিপ্রেজেন্ট করছে। বোঝা গেল? তাহলে বাজ পাখি যেভাবে এখানে গর্ব, অহংকার এই সমস্ত কিছু শো করছে, আই বলে নিজেকে প্রমাণ করছে, আমরা যদি এটা রূপকধর্মী কবিতা হিসেবে দেখি, তাহলে সমাজের সেই উঁচু স্তরের মানুষেরা, সেই শাসক শ্রেণী যারা স্বেচ্ছাচারিতা করে, যারা বাকিদের ওপরে শোষণ শাসন করে, সেই সমস্ত মানুষেরাই অহংকারের বশবর্তী হয়ে আই বলে নিজেদেরকে দাবি করছে, এটা ভেবে নিতে হবে আমাদেরকে। তো প্রথমে বলা হয়েছে আই সিট ইন দ্য টপ অফ দ্য উড, মাই আইজ ক্লোজড। তাহলে বলেছিলাম বাজ পাখি এখানে বলছে নিজেকে আই বলে, এবং প্রথমেই বলেছিলাম রুস্টিং মানে হচ্ছে বসবাস করা, অবস্থান। তাহলে বাজ পাখি এখানে তার যে অবস্থান সেইখান থেকে যেন সে কথাটি বলছে। আইদার সে সেখানে বিশ্রাম নিচ্ছে বা ঘুমিয়ে পড়েছে, ঘুমিয়ে পড়লে সে ঘুমের মধ্যে এগুলো যেন সে ভাবছে, বা বিশ্রাম নিলে সে যেন এগুলো বলছে। এভাবেই আমাদেরকে দেখতে হবে। বলা হয়েছে আই সিট ইন দ্য টপ অফ দ্য উড, তাহলে বিশ্রামরত অবস্থায় বা ঘুমন্ত অবস্থায় এগুলো বাজ পাখির ভাবনা। সে বলছে আমি সিট, আমি অবস্থান বা বসবাস করি, ইন দ্য টপ অফ দ্য উড, উড মানে সেই গাছটি বা জঙ্গলের সেই সব থেকে উঁচু গাছটি যেখানে সেই বাজ পাখিটি রয়েছে বা অবস্থান করছে, সেই গাছটির কথা বলেছে। ইন দ্য টপ, টপ মানে শীর্ষস্থান। তাহলে এখানে বাজ পাখি জঙ্গলের সেই শীর্ষস্থান, সেই গাছটিতে বসে আছে, যে গাছটি সব থেকে উঁচু, সেই উঁচু জায়গাটিতে সে বসে রয়েছে। তাই সে বলছে আই সিট ইন দ্য টপ অফ দ্য উড। এখানে উঁচু জায়গার মাধ্যমে এটাও বোঝানো হচ্ছে বাজ পাখি যেন এই উঁচু কথাটির দ্বারা বোঝাতে চাইছে সে যেন খাদ্য শৃঙ্খলের যে শীর্ষে অবস্থান করে সেটাকেও সে বোঝাতে চাইছে, যেন তারই আধিপত্য, খাদ্য শৃঙ্খলেরও যেমন একদম শীর্ষে অবস্থান করে তারই আধিপত্য পুরোটাতে, সে যেন এখানেও নেচারের ক্ষেত্রেও তাই বোঝাতে চেয়েছে। মাই আইস ক্লোজড, এবং আমার চোখ বন্ধ রয়েছে, মানে সে বিশ্রাম নিচ্ছে, ঘুমন্ত অবস্থাতেও সে যেন এটাই ভাবছে যে আমি সব থেকে উঁচু, জঙ্গলের সব থেকে উঁচু জায়গাটাতে অবস্থান করছি, উঁচু গাছের ওপরে অবস্থান করছি। দেখো এই কথাটার দ্বারা একটা অহংকার ভাব প্রকাশ পাচ্ছে বাজ পাখির কথাতে, তাই তো? এবং শুধুমাত্র জঙ্গলের নয়, খাদ্য শৃঙ্খলেরও যে শীর্ষে অবস্থান করছে সে, সেটাও যেন সে বুঝিয়ে দিতে চাইছে টপ কথাটির দ্বারা। ইনঅ্যাকশন, নো ফলসিফাইং ড্রিম, আমি কোনো কিছু কাজ করছি না এবং কোনো মিথ্যে স্বপ্নও দেখছি না। মানে বাজ পাখি বলছে জঙ্গলের সব থেকে উঁচু গাছটির একদম শীর্ষে অবস্থান করছি, আমার চোখ বন্ধ রয়েছে, মানে সে রেস্ট নিচ্ছে বা ঘুমন্ত অবস্থায় রয়েছে, ঘুমিয়ে ঘুমিয়ে সে
ভাবছে যে আমি সব থেকে উঁচুতে অবস্থান করি। ইনঅ্যাকশন মানে কোনো অ্যাকশন বা কোনো কাজ আমি করছি না। নো ফলসিফাইং ড্রিম মানে কাজ করছি না মানে যে আমি কোনো ফলস ড্রিম দেখছি তাও নয়, মিথ্যে স্বপ্নও আমি দেখছি না, মানে এটা সত্যিই যে আমি সব থেকে উঁচুতে অবস্থান করছি, এটাই বোঝাতে চাইছে। যেন একটা অ্যারোগেন্ট টোন প্রকাশ পাচ্ছে, খুব অহংকারী একটা সুর যেন তার কথার মধ্যে প্রকাশ পাচ্ছে। বিটুইন মাই হুকড হেড অ্যান্ড হুকড ফিট, দেখো হুকড কথাটা এখানে রিপিট হয়েছে, এমফাসাইজ করা হচ্ছে। কিসের এমফাসিস? যেন এটা এমফাসাইজ করছে তার কন্ট্রোলের ওপরে। তাহলে এই রিপিটেশনের মাধ্যমে একটা এমফাসিস দেওয়া হচ্ছে তার কন্ট্রোলের ওপরে। এবং এই সেকেন্ডের হুকটাও যেন বোঝাতে চাইছে যে তার পক্ষে রিয়েলিটি ইজ বেটার দেন ড্রিমিং। মানে আমরা তো স্বপ্নেই এই ধরনের জিনিস ভাবতে পারি যে আমারই আধিপত্য চারিদিকে, কিন্তু সে বোঝাতে চাইছে বাস্তবেই তো তারই আধিপত্য, সে এতটাই অহংকারীভাবে এই জিনিসটাকে প্রকাশ করছে। তাই তার যে এই কন্ট্রোল, এটাকেই এমফাসাইজ করার জন্য হুকড কথাটা রিপিট করা হয়েছে। বলা হয়েছে বিটুইন মাই হুকড হেড অ্যান্ড হুকড ফিট। হুকড মানে কি? বাঁকানো। আমার বাঁকানো মাথা, মাথা বলতে এখানে ঠোঁট, এবং বাঁকানো যে পা বা নখ, এখানে ফিট বলতে নখের কথা বলা হয়েছে, আর এখানে হেড বলতে ঠোঁটের কথা বলা হয়েছে। তাহলে আমার বাঁকানো ঠোঁট এবং বাঁকানো নখের মাঝখানে, অর ইন স্লিপ রিহার্স পারফেক্ট কিলস অ্যান্ড ইট। তাহলে হুকড হেড এবং হুকড ফিট, হুকড বাঁকানো নখ মানে সে যে পায়ের নখটা দিয়ে মুড়ে ধরে রাখে তার শিকারকে, এবং তার ওই বাঁকানো ঠোঁট দিয়ে যে শিকার করে সেটার কথা বলেছে। অথবা ইন স্লিপ বা ঘুমের মধ্যে রিহার্স পারফেক্ট কিলস অ্যান্ড ইট। তাহলে বাঁকানো ঠোঁট এবং বাঁকানো নখের দ্বারা, অথবা ঘুমের মধ্যেও যেন সে রিহার্সাল মানে সে তার অনুশীলন চালিয়ে যায়, নিখুঁত অনুশীলন চালিয়ে যায়। কিসের জন্যে? কিল হত্যা করা এবং তার শিকারের হত্যা করা, এবং সেটাকে ইট ভক্ষণ করার। তাহলে এখানে বাজ পাখি বলছে যে আমি একদমই শীর্ষে, জঙ্গলের সব থেকে উঁচু স্থানে অবস্থান করি, আমার চোখ বন্ধ থাকে, আমি সেই সময় কোনো কিছুই করছি না। নো ফলসিফাইং ড্রিম, মিথ্যে স্বপ্নও দেখছি না। আমার এই বাঁকানো ঠোঁট এবং বাঁকানো নখের মাঝখানে বা ঘুমের মধ্যেই আমি কিন্তু নিখুঁতভাবে আমার ওই শিকার করা এবং সেটাকে ভক্ষণ করার রিহার্সালটা চালিয়ে যাচ্ছি। এটা কোনো মিথ্যে স্বপ্ন নয়। মানে বাজ পাখি বিশ্রামরত অবস্থায় সে যেন এটাই অনুভব করছে, বা এটাই সে মনে মনে বলছে। ইন্টেরিয়ার মনোলগ বা ড্রামাটিক মনোলগ এটা, সে যেন মনে মনে এগুলোই ভাবছে সে যখন বিশ্রাম করছে। চোখ বন্ধ রেখে সে এটাই ভাবছে যে আমি জঙ্গলের সব থেকে উঁচু জায়গাটাতে অবস্থান করছি, কোনো মিথ্যে স্বপ্ন দেখছি না, এই সময় আমি কোনো কিছু করছিও না। এবং সে বলছে যে আমার এই বাঁকানো ঠোঁট এবং এই বাঁকানো নখের মাঝখানে অথবা আমার ঘুমের মধ্যেও আমি নিখুঁতভাবে হত্যা করা মানে শিকার করা এবং সেটাকে ভক্ষণ করার অনুশীলন চালিয়ে যাচ্ছি। মানে সে যে কতটা গর্বিত সেটাই তার এই বক্তব্যের দ্বারা প্রকাশ পাচ্ছে। বোঝা গেল? আর এটা যদি অ্যালিগোরিক্যাল বা রূপক অর্থে প্রয়োগ হয় তাহলে এখানে কবি বোঝাতে চাইছেন এই বাজ পাখির মতো সমাজের উঁচু স্তরের কিছু ব্যক্তিরা, মানে যারা একটু ধন সম্পদশালী, যারা শাসক শ্রেণী, তারাও কিন্তু নিজেদেরকে এই বাজ পাখির মতোই মনে করে। তারা মনে করে তারা যেন একটা খুব উঁচু জায়গায় বিরাজ করে, যেখান থেকে তারা বাকিদেরকে মানে সাধারণ মানুষদেরকে কোনো কিছুই মনে করে না। তারা মনে করে যে এই সাধারণ মানুষের ওপরে আধিপত্য বিস্তার করতেই তারা এসেছে। তারা তাদের ইচ্ছে মতো এদেরকে যখন খুশি মেরে ফেলতে পারে, যখন খুশি এদেরকে তাদের হাতের পুতুল হিসেবে নাচাতে পারে। এটা তাদের কাছে স্বপ্ন নয়, বরং তারা এটা করার ক্ষমতা রাখে। তারা নিজেদেরকে এতটা পরিমাণ প্রভাবশালী মনে করে। এটাই বোঝানো হয়েছে বাজ পাখির এই কথার মাধ্যমে। বোঝা গিয়েছে? দেখো, পুরো কবিতাটা একটা ক্লাসে কমপ্লিট করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তাই আমি পুরো ভিডিওটাকে দুটো পার্টে ভাগ করে নিয়েছি। পার্ট 1 এ ইন্ট্রোডাক্টরি পোর্শন এবং এই প্যারাগ্রাফ 1 পর্যন্ত পড়ালাম, প্যারাগ্রাফ 2 থেকে 6 পর্যন্ত আমি এর সেকেন্ড পার্টে আলোচনা করে দেব। ভিডিওটা কার কেমন লাগলো জানাবে, ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবে, আর যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি এখনো, কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে।
এবং তোমাদের সিলেবাসের অন্তর্গত এই ধরনের আরো ভিডিওস পেয়ে যেতে অবশ্যই চ্যানেলটা ফলো করে বেল আইকনটা প্রেস করে দেবে। এই ক্লাসটা তাহলে এখানেই শেষ। দেখা হচ্ছে পরের ক্লাসে পরবর্তী অংশটা নিয়ে।